বন্ধুরা, মনে হচ্ছে কি জীবন খুব হতাশায় চারিদিক ডুবে যাচ্ছে। তার থেকে বেরোনোর উপায় নেই। কিন্তু সুবচনের সাহিত্য সভায় একটা এমন গল্প আপনাদের শোনাতে পারি যাতে মনে হবে সত্যি বেঁচে থাকাই এই পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য এবং সবচেয়ে সুন্দর বিষয়। ও যে কোন পথে কি ধন দেখাবে, কোন বাঁকে কি দায় ঠেকাবে, কে জানে। যাক, তাহলে শুরু করি মনোজ বসুর লেখা ছোট গল্প পার্থপ্রতিম সুবচনের সাহিত্য সভাতে। সতীদাহের আমলের গল্প। সতীকে বোঝানো হচ্ছে আগুনে বিষম কষ্ট, সেই কষ্টের আন্দাজ নেই তোমার। সতী নিরুত্তরে ঘৃত প্রদীপটা টেনে নিয়ে তার উপরে হাত রাখলেন। চামড়া পোড়ার উৎকট গন্ধ। সতী কিন্তু তাকিয়েও দেখেন না, হাসি মুখে অন্য হাতে কোলের শিশুটার গায়ে মাথায় হাত বুলাচ্ছেন। গল্প পড়ে পার্থ লাফিয়ে ওঠে। এই পথ একালে সতীদাহ উঠে গেছে, কিন্তু মোটামুটি রেওয়াজটা রয়েছে। সর্বদেহে ন্যাকড়া জড়িয়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরানো। মেয়েরাই করেন। শক্ত করে ন্যাকড়া জড়াতে পারলে ফল অব্যর্থ। নিভোনার জন্য যত দাপাদাপি করো, আগুন ততই লক লক করে উঠবে। আত্মীয় স্বজনের দিক দিয়েও সন্তোষের কারণ আছে। মৃত্যুর পরে যা কিছু করণীয় মানুষটা নিজেই সব সমাধা করে যাচ্ছে। পোড়া দেহটুকু কেবল শ্মশানের নদীগর্ভে দিয়ে আসা। বখেরা প্রায় কিছু নেই। ভেবে চিনতে সে 2 পয়সার এক মোমবাতি কিনে আনে। প্রক্রিয়া আগে একটু পরখ করবে। চোখ বুজে দাঁতে দাঁত চেপে করে আঙুলটা জ্বলন্ত বাতিতে ধরেছে। উফ, কি জ্বলুনি রে বাবা! ফোসকা উঠে গেল দেখতে দেখতে। শুধুমাত্র করে আঙুলে এই কষ্ট? আস্ত দেহখানা কি করে আগুনে দেয়? মেয়েরাই পারেন। কে বলে নারী অবলা? আবার কয়েকটা দিন চুপচাপ। যথারীতি পার্থ দরখাস্ত ছেড়ে যাচ্ছে। দিবা রাত্রি ফাইফরমাস খেটে মাসিমার কিছু মন ভিজিয়েছে। আপন মাসি নয়, একটা কিছু বলে ডাকতে হয়, তাই মাসি। মাসিমার বোন থাকেন ডুয়ার্স অঞ্চলে। ভগ্নিপতি আসাম লিঙ্কের কোনো স্টেশন মাস্টার। মাসিমা তাঁদেরও লিখেছেন পার্থকে কোনো চা বাগানে কাজে ঢুকিয়ে দিতে পারেন যদি। এর উপরে আরও সদয় হয়ে বিকেলবেলা 6টা করে পয়সা বরাদ্দ করেছেন চা খেয়ে আসার জন্য। দোকানে বসে পার্থ চা খায় এবং দোকানের খবরের কাগজে কর্মখালি দেখে দেখে ঠিকানা টোকে। সম্বল ক্রমশ প্রতিদিনের ওই 6 পয়সায় এসে ঠেকল। চা খাওয়া বাদ দিয়ে শুধুমাত্র ঠিকানা টুকতে যায় এখন দোকানে। বড় ঘরের ছেলে, সর্বস্ব গেছে, কিন্তু চেহারাটা রয়েছে। খদ্দের না হয়েও খুব খাতির। চায়ের পয়সায় ডাক টিকিট কিনে দরখাস্ত ছাড়ছে। ফলের ইতর বিশেষ নেই। গীতায় নিষ্কাম কর্মযোগের কথা আছে। এই মহাসাধনায় পার্থপ্রতিম বছর 1.5 ধরে লেগে রয়েছে। ঘুরতে ঘুরতে একদিন শ্মশান ঘাটে গিয়ে পড়ল। মরণের পর নদীর কিনারে সম্ভবত এই বট গাছের ছায়াতেই এনে নামাবে।
জীবনকালে এখনও গুঁড়ির ওপরে চুপচাপ বসে থাকতে মন্দ লাগে না। নদীর শোভা দেখতে দেখতে আবার এক মতলব আসে মাথায়। আগুনে যন্ত্রণা, কিন্তু নদীর ঠান্ডা জল অত্যন্ত আরামের। সে রাতে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, হাড় কাঁপানো ঠান্ডা। কম্বলের নিচ থেকে উঠে পার্থ বেরিয়ে পড়ল। টনসিলের দোষ, ছাতা একটা না নিয়ে আসা ভুল হয়েছে। গায়ের র্যাপারটা গলায় জড়িয়ে নেয়। গলদেশ গরম থাকলে টনসিলে কায়দা করতে পারবে না। পুলের উপর উঠে কোনো রকম ইতস্তত নয়, হাত পা ছেড়ে ঝুপ করে জলে পড়ল। কনকনে নদী জলে অসাড় হয়ে গিয়েছিল। ভেবেছিল সোজা একেবারে পাতালপুরী। পাতালবাসিনী রাজকন্যার অতিথি। বেকার হওয়া সত্ত্বেও নিখরচায় ঘি মাখন খাবে, দুধে আঁচাবে। ঠিক উল্টো, বাঁচবার উত্তেজনায় পলকের মধ্যে সর্বদেহে যেন আগুন ধরে গেল। কিশোর বয়সী পূর্ব বাংলায় তাদের সাগরগড়ের দিঘিতে কোনাকুনি কত পাড়ি দিয়েছে, সেই অসুরের শক্তি হঠাৎ ফিরে আসে। সাঁতার কেটে সে ডাঙায় উঠে পড়ল। ডাঙায় উঠে শীতে কাঁপে আর হায় হায় করে মনে মনে। সাঁতার জানাটাই কাল হলো। এক হতে পারত গলায় কলসি বেঁধে ঝাঁপিয়ে পড়া, কিন্তু কপালখানা যেরকম, কলসিতে হয়তো জলই ঢুকলো না, কিংবা ঝাঁপ দেবার মুখে কলসি গেল ভেঙে। তাছাড়া এই আধা শহর জায়গায় দুর্যোগ যত বড়ই হোক, লোক চলাচল একেবারে বন্ধ হয় না। একটা মানুষ আয়োজন করে গলায় কলসি বাঁধছে, মজা দেখতে ভিড় জমে যেত। মোটের ওপর হলো না কিছুই। ভিজে ঢোল হয়ে হি হি করে কাঁপতে কাঁপতে পার্থ বাসায় ফিরল। আর যে ভয় ছিল টনসিল বিগড়ে এখন থেকেই গলা খুসখুস করছে। শেষ রাত থেকে কাশি। মেসোমশাই উকিল মানুষ। ভোর থাকতে উঠে বইপত্র ঘেঁটে আর্যের মুসাবিদা করেন। পাশেই কাছারি ঘর, সেখান থেকে তিনি খেপে ওঠেন। আচ্ছা, কিশোরোগীর পাল্লায় পড়া গেল, কাজকর্ম করতে দেবে না? মেসোমশাই উকিল মানুষ। ভোর থাকতে উঠে বইপত্র ঘেঁটে আর্যের মুসাবিদা করেন। পাশেই কাছারি ঘর, সেখান থেকে তিনি খেপে ওঠেন। আচ্ছা, কিশোরোগীর পাল্লায় পড়া গেল, কাজকর্ম করতে দেবে না? বলি, বিদায় হচ্ছে কবে? চাকরি হলো না হলো জানি নে, এই মাসের মধ্যে বাসা ছেড়ে চলে যাবে। আমার পাকা হুকুম। বাড়ির মধ্যে প্যান প্যান করে হুকুমের রদ হবে না, এইটা জেনে রেখে দাও। নতুন মাসের মাঝামাঝি, এখন হপ্তা দুয়েকের মতো সময় আছে। খবরের কাগজে পার্থ ইদানিং কেবল কর্মখালি দেখে না, দুর্ঘটনার কলমেও চোখ বুলায়। হালফিলের রকমারি আত্মহত্যার খবর। একটা জিনিস প্রায় চোখে পড়ে, ইঞ্জিনে কাটা পড়া। বিজ্ঞানের যুগ, মনে হচ্ছে ইঞ্জিনিয়ার কদরটাই সকলের বেশি। বাসা থেকে 50 কদম গিয়ে রেল লাইন, ছোট লাইন, ইঞ্জিনও ছোট, কিন্তু একটা মানুষ কাটা পড়ার পক্ষে যথেষ্ট। পদ্ধতিটা চেষ্টা করে দেখতে ক্ষতি নেই। ওষুধপত্র খেয়ে কাশিটা কিছু আরাম হয়েছে। বৃষ্টি নেই সেদিন, কিন্তু আকাশ মেঘে থমথম করছে, বিষম অন্ধকার। জল কাদা মেখে পা টিপে টিপে বিস্তর কষ্টে পার্থ রাস্তার উঁচুতে উঠল। স্লিপারের উপর শটান শুয়ে পড়ল একদিককার পাটিতে মাথা রেখে। লাইনের ভিতর জল জমে আছে,
পাটির নিচে জল বেরিয়ে যাবার নালাটুকু জঙ্গলে বুঝে গেছে। কাজকর্ম কেউ করে না কি আজকাল, সবাই ফাঁকিবাজ। এ যেন ক্ষীরোদ সমুদ্রে নারায়ণের শয়নের মতো হলো। কিন্তু নারায়ণ দেবতা বলেই পারেন। পার্থ একবার শুয়ে তখনই উঠে পড়ল। লোহার পাটির ওপর উবু হয়ে বসেছে। এবার এসে পড়ুক ট্রেন, সঙ্গে সঙ্গে সে শুয়ে পড়বে। লাইনের এখানটা বাঁকচুর নেই, টানা সরল রেখা। ইঞ্জিনের আলো দেখা দিল দূরে, ছোট্ট আলো, নক্ষত্রের মতো। কাঁপছে, বড় হয়ে উঠছে, কাছে, আরও কাছে এসেছে। তীব্র আলোয় যেন দিনমান। প্রাগৈতিহাসিক কালের অতিকায় এক সরীসৃপ হুঙ্কার দিয়ে ধেয়ে আসছে। লাফ দিয়ে চোখের পলকে পার্থ লাইনের বাইরে এসে পড়ে। গড়াতে গড়াতে চলে যায় বর্ষার জলে ভর ভরন্ত নয়াঞ্জলির ধারে গুড়ি কচু বন অবধি। গাড়ি হুড়মুড় করে বেরিয়ে গেল। তখন নিঃসংশয় হলো বেঁচে আছে সে। হারে বারো, শেষ মুহূর্তে কী রকমটা হয়ে যায়। এতকালের কষ্টে সৃষ্টি লালন করা দেহপ্রাণের উপর মমতা উথলে ওঠে। হাত দুটো নুলো এবং পা দুখানা পঙ্গু হলেই রেলে কাটা চলে। শক্ত সামর্থ্য মানুষ ইঞ্জিনের মুখে কেমন করে পড়ে থাকে কি জানে। পার্থ অন্তত পারবে না। মাস ওদিকে দ্রুত শেষ হয়ে আসে, কিন্তু ততদিনও সবুর সইল না। মেসমশাই ডেকে পাঠালেন। শ্যালি ভাইরা ভাই সব এসে পড়ছেন। জায়গার অনটন বুঝতেই পারছ। তাড়াতাড়ি অন্য জায়গা খুঁজে নাও, 2-1 দিনের মধ্যে। ডুয়ার্সি স্টেশন মাস্টার কোথায় পার্থকে ডেকে পাঠাবেন তা না, নিজেই সদল বলে এসে পড়ছেন এবং তাকে উৎখাত করছেন। পুরানো ভৃত্য নীলমণির ঘরে সে একসঙ্গে শোয়। রাত্রিবেলা ভাত হোক না হোক, আফিমের গুলি গোটা 5 চাই নীলমণি। আফিমের পরে দুধ না দিলে চুরি অথবা জবরদস্তি করে খাবে। তারপরে চোখ বুঝে ঝিম হয়ে থাকে। শত মুখে সে আফিমের মাহাত্ম্য শোনায়। এমন নেশা ইন্দ্রলোকেও বুঝি নেই। উপকারও বিস্তর। সাপে কামড়ালে সাপই মরবে, নীলমণির কিচ্ছু হবে না। সইয়ে সইয়ে অশেষ যত্নে এই 5 গুলি অবধি রপ্ত করেছে। অন্য যে কেউ এই পরিমাণ মুখে পড়লে হয়েছে চোখ বন্ধ করে বসে আছে, সে চোখ ইহজন্মে খুলবে না। অতএব পার্থেরও 5টা গুলি দরকার। তাড়াতাড়ি মেসমশাই যেন ওই হুকুম দিলেন 2-4 দিনের মধ্যে। 5 নয়, তার ডাবল, 10টা। ডবল ডোজ চাপালে আরও নিশ্চিন্ত। জলের নিচে দম আটকে ছটফটানি কিংবা ইঞ্জিনের চাকায় হাড়ে মাসে মশলা পেশা নয়, চোখ বুঝে বুঁদ হয়ে নন্দন কাননে মনে মনে চড়ে বেড়ানো, বম বম। কিন্তু মুশকিল হলো, আফিমটা কেউ বিনামূল্যে দান করবে না, নগদ খরচার ব্যাপার। তারও জোগাড় হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। কাছারি ঘরের মেঝে একখানা 10 টাকার নোট। ঈশ্বর সদয় এবারে, বোঝা যাচ্ছে টাকাটা তিনিই জুটিয়ে এনে দিলেন। আবগারির দোকানে ছুটল। পয়সা দিয়ে মাল কিনতে এত বখেরা কে জানতো। লোহার রডের অন্তরাল থেকে লোকটা হাত বাড়িয়ে বললে, লাইসেন্স। বিনি লাইসেন্সে চ্যাংরামি করতে এসেছো? এইটুকু ছোকরা মৌতাতের অভাবে মরে যাচ্ছে একেবারে। পালা পালা, দোকানের মধ্যে ঝামেলা করিস নে। তারা খেয়ে মুখ চুন করে পার্থ বেরিয়ে আসে। আর একজনও তার সঙ্গে সঙ্গে বেরিয়েছে। সমবেদনার সুরে সে বলে, পাজি নেশা, ঠিক সময়ে না হলে জান যাবার দাখিল। ব্ল্যাকে অবশ্যই জোগাড় করা যায়, 2-4টে পয়সা বেশি নেবে।
কিন্তু পয়সা তো জীবনের চেয়ে বড় নয়। ব্ল্যাক কোন বস্তু পার্থ প্রথমটা বুঝে উঠতে পারে না। লোকটা আরও অবাক। আকাশ থেকে পড়লে না বিলেত থেকে এলে? সাদা বাজারে কাজকর্ম কতটুকু? ব্ল্যাকেই তো চলছে সব আজকাল। নিয়ে গেল সেই ব্ল্যাকের জায়গায় গরু মহিষের খাটাল। মালিক নিজে আফিমখোর, পরহিতার্থেও কিছু কিছু রাখেন। চেনা খদ্দের সব, তারা আফিম কেনে আর অনুপান হিসাবে দুধ কিনে নেয়। আধ ভরি মাল চাই, তার কমে নিশ্চিন্ত হওয়া যায় না। 10 টাকাই লেগে গেল দমকা খরচ। যাকে এই সন্ধে রাতটুকু কেটে গেলে কোনো দিন কখনো আর আধলা পয়সার খরচ নেই। শোবার মুখে দৃকপাত না করে সমস্ত টুকু খেয়ে নিল। তিতো স্বাদ নেহাত খারাপ নয়, আলসে চোখ জড়িয়ে আসে। দুনিয়া খারাপ নয়, কিন্তু ফুলের মধ্যে পোকার মতো মানুষগুলি বেয়ারা। মানুষের সঙ্গে সব সম্পর্ক চুকে গেল এইবার। মৃত্যুর মুখে চোখ বুঝে পার্থ এখনই কত কি ভাবছে। ওট ওট শয়তান চোর, ওট 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 ওট। মরে গেছে এই অবধি জানা। সকালবেলা ধর্মণি উঠল, রক্তচক্ষু মেসমশায় দুর্দান্ত কিল ঝাড়ছেন। চোর শয়তান, মনের ভুলে নোটখানা ফেলে গিয়েছে, অমনি সেটা গাপ করেছ। ও পার্থ হতভম্বের মতো চেয়ে থাকে। আস্তে আস্তে সব মনে পড়ে যায়। মরেই তো গিয়েছিল। মেসমশাইয়ের কঠিন হাতের কিল মৃত সঞ্জীবনী হয়ে প্রাণ ফিরিয়ে আনলো। সজোরে ঘাড় নেড়ে বলে, আমি কেন নিতে যাব? আমি চোখেও দেখিনি। মেসমশাই আবার ধেয়ে আসেন তার দিকে। চুরি, তার উপরে মিথ্যে কথা। তুমি নাওনি? 10 টাকার নোটের তবে পাখনা বেরিয়েছিল? পাখনা বের করে ফুর ফুর করে উড়ে গেল। জেলে পাঠিয়ে তোমায় শিক্ষা দেব, সামান্য বলে ছেড়ে দেব না। নীলমণিকে হুকুম করলেন, ঘরে নিয়ে গিয়ে পড় নীলমণি, শিকল দে বাইরে থেকে। না যেতে চায় টেনে হিঁচড়ে নিয়ে যাবি, পুলিশ নিয়ে আসছি আমি। ওই যে জেলের কথা হলো, তারপরে পার্থর আর অন্য কিছু কানে ঢোকে না। তাড়িয়ে দেবেন মেসমশাই, কিন্তু দয়াবান বটে, সঙ্গে সঙ্গে অমনি ব্যবস্থাও করে দিচ্ছেন। দালানে বসবাস, খরচায় খাওয়া দাওয়া, সদাশয় সরকার বাহাদুরের এমন পাকা বন্দোবস্ত থাকতে কেন আহাম্মকের মতো মরতে যাচ্ছিল? কতদিন থাকতে দেবে এখন তাই ভাবনা। ছোটোখাটো মামলা, তবে মেসমশাই দুধে ফৌজদারি উকিল, চেষ্টা করে মেয়াদ কিছু বাড়াতে পারবেন না? নীলমণি টেনে হিঁচড়ে ঘরে পুরবে কি? পার্থ নিজেই ঢুকে পড়ে, থানাওয়ালাদের অপেক্ষায় আছে। কিন্তু কোথায় ছিলেন মাসি? হুঙ্কার দিয়ে এসে বললেন, 10টা টাকা তো আমি নিয়েছি, কি করবে করো। যাও কেন ফেলে? যেমন ফেলে যাও তেমনই। সামুদ্রিক সর্বপ্রাণীর ত্রাস হলো তিমি। শোনা যায় আর একটি প্রাণী আছে, তিমিঙ্গিল। তিমি থরহরি কম্পমান তার ভয়। বাগে পেলে কোঁত করে আস্ত গিলে ফেলবে তিমিকে। মাসিমা হলেন তাই। দুর্ধর্ষ উকিল মেসমশাই করে অস্পষ্টভাবে কী সব বলে সুর করে সরে বললেন। এই সুযোগও ভেস্তে গেল অতএব। হায় মাসিমা, তোমার জন্য এত খেটে মরি, তুমি শেষটাই এই করলে। ইতিমধ্যে মাসিমা এক বাটি গুড় মুড়ি এনে হাতে ঠেসে দিয়েছেন। খাও। সামনে আসন পিড়ি হয়ে বসে মোলায়েম কণ্ঠে বলেন, এবারে তোমার উপায় হবে। ছুটি নিয়ে জামাইবাবুরা এসে যাচ্ছেন। নমিতা শেয়ানা হয়ে পড়েছে, এইখানে থেকে তার বিয়ের বন্দোবস্ত করবেন। অত দূর থেকে হয় না, ওদের সামনাসামনি কথাবার্তা হবে। জামাইবাবু নিজেই এক চা বাগান কিনেছেন, গোটা 2 ভালো স্টেশন পেয়েছিলেন, সেই সময়টা রোজগার করে নিয়েছেন। এখন বেনামিতে কিনে রাখলেন, রিটায়ার করার পর চেপে বসবেন। ততদিন খাঁটি লোক চাই একজনা।
পোড়া শোল মাছ শনির প্রকোপে খলবল করে জলে পালিয়ে যায়। পার্থরও হয়েছে তাই। কোনো কিছুতে নির্ভর করতে পারে না এখন। জুয়াচার খাটলওয়ালার উপরে রাগে গড়গড় করছে। গালে চড় মেরে 10-10টা টাকা নিলে অন্তত গোটা কয়েক শক্ত কথা না শুনে স্বস্তি পাচ্ছেন না। বিকেলের দিকে একসময় পার্থ বেরিয়ে পড়ল। গাই দেওয়া হচ্ছে সামনের দিকে। রকমারি পাত্র হাতে নানান লোক ভিড় করে দাঁড়িয়ে। তাদের পাশ কাটিয়ে পার্থ সোজা খোপের মধ্যে মালিকের কাছে গিয়ে পড়ল। কি আফিম দিয়েছিলে? সমস্তটা খেয়ে ফেললাম, দিব্যি তবু বেঁচে রয়েছি। মালিক এক গাল হেসে বলে, বাঁচবেন না কেন? বেঁচে পড়তে থেকে নেশা ভাঙ আমোদ ফুর্তি করুন, দুনিয়া ভোগ করে যান। কাঁচা বয়সে মরা ছাড়ার কথা ভালো শোনায় না। পার্থ বলে, ভেজাল আফিম গজিয়ে 10 টাকা মেরে দিয়েছ তুমি। মালিকের সাফ জবাব, নিজের ক্ষেত থেকে এনে দিইনি, 16 আনা খাঁটি, হলপ করে বলি কি করে? মালখানা থেকে অল্প স্বল্প করে সরায়, খদ্দের সঙ্গে সঙ্গে কাক চিলের মতো এসে পড়ে। তা বাবু, চোখ গরম কিসের অত? সাচ্ছা হলে আপনি চোখ উল্টে পড়তেন, আমার হাতে তখন দড়ি পড়ত। উত্তপ্ত কণ্ঠে আবার বলে, ঝামেলা করবেন না, আমি সব বেকবুল যাব, দুধ ছাড়া অন্য কিছু বেচি নে। ব্যাস হয়ে গেল। গাই দোয়া সারা হয়ে দুধ মাপামাপি হচ্ছে ওদিকে। বচসা দস্তুর মতো কেউ বলে মাপে কম, কেউ বলে স্রেফ ফ্যান দিয়ে দিলে, কেউ বলে বাঁটের মুখে নিফুটি সাদা জল, বেরোয় কি করে? কি খাওয়াও বলো দেখি? গোয়ালারও কাটা কাটা জবাব, না পোষায় নিও না, পায়ে ধরে কে সাধছে? পিছনে খানিকটা দূরে দুটো পিতলের বালতি, আধা আধি জলে ভর্তি। সুযোগক্রমে এই জল সম্ভবত দুধ হয়ে উঠবে। বালতি তো বালতি সই। পার্থ 2 হাতে দুটো নিল তুলে, বালতি হাতে হন হন করে চলেছে। কি আশ্চর্য, দেখে না কেউ তাকিয়ে, কলহ নেই মত্ত। পার্থ তখন হুড় হুড় করে বালতির জল ঢেলে ফেলল। এবারে নজর না পড়ে উপায় নেই। বালতি কোথায় নিয়ে যাচ্ছ? আরে সত্যি সত্যি ভেঙে পড়বে যে, ধর ধর ধর। পার্থ দৌড়চ্ছে। লোক দেখানো একটু না দৌড়লে চোর বলে মানাবে কেন? গোয়ালা এসে ক্যাঁক করে টুটি চিপে ধরল। হয়েছে, এইবারে হয়েছে। এই জায়গায় মাসিমা নেই, নির্ঝঞ্ঝাটে কাজ হাসিল হবে। কোথায় নিয়ে চললে আমায়? জমের বাড়ি। পার্থর হাসি পেয়ে যায়। বড় দুর্গম ঠাঁই, অনেক চেষ্টা করছি, মোকামে পৌঁছতে পারছি না। তার চেয়ে কনস্টেবল ডেকে জিম্মা করে দাও, নয়তো আর সুখ হবে কিসে? হাতে আধুলি গুঁজে দিয়ে সরে পড়বে। পিটিয়ে পিটিয়ে ছাল তুলি তো আগে, পরে বিবেচনা মালিকের। মালিক যা করেন। টেনে নিয়ে ফেলল সেই খোপের সামনে, মালিক যেখানে বিরাজ করছে। দুধের খদ্দের লোকগুলো রে রে করে ছুটছে। মারামারি কিসের? কি হয়েছে? চোরে বালতি নিয়ে পালাচ্ছিল। পার্থকে ভালো করে দেখছে সকলে। কষ্টে অযত্নে গৌর বরণ মুখ তামাটে হয়ে গেছে। তবু যে ভালো ঘরের ছেলে সেটা লুকোনো যায় না। বচসার ব্যাপারে মনে মনে তারা গজরাচ্ছিল, এবারে কায়দা পেয়ে গেল। ভদ্রলোকের ছেলে দিন দুপুরে বালতি চুরি করতে এসেছে, চালাকির জায়গা পেলে না। এত লোকের গর্জনে মালিক প্রমাদ গণে। জিজ্ঞাসা করে দেখুন না, সামান্য ব্যাপারে উনি কি মিথ্যে কথা বলতে যাবেন? পার্থ বললে, চুরি করেছি সত্যি কথা, দিক জেলে পুরে। জনতার একজন কথা কেড়ে নিয়ে বলে,
জেল অত সোজা নয়, মাকড় মারলে ধোকর হয়। বালতি না হয় হাতে করে তুলেছিলেন, আর ওরা এই যে ওজনে কম দেয়, পানা পুকুরের জল মেশায়, হরেক রকম চোরা ব্যবসা করে। কোনটা অজানা আমাদের? তবে ওদের তো নিত্যি দুবেলা জেল হওয়া দরকার। ভীত খাটালওয়ালা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চায়। আরে দূর, কি হয়েছে? চলে যান আপনি বাবু, বর্তন থাকে তো আনুন, 1 সের দুধ দিয়ে দিচ্ছি, দাম লাগবে না। বর্তন নেই তো কি হয়েছে, ঢক ঢক করে গলায় ঢেলে দিন। জাল দেওয়া দুধের চেয়ে কাঁচার আরও স্বাদ ভালো, দেখুন না খেয়ে। 4 বারের চেষ্টাতেও জমালয়ের দরজা খোলে না। তখন মাঝে মাঝে একটা রফা করে নিচ্ছিল জেলে গিয়ে থাকবে, তাও ভেস্তে গেল। মনের দুঃখে রাস্তায় ও রাস্তায় ঘুরে বেশ খানিকটা রাত্রি করে পার্থ বাসায় ফিরল। মাসিমা একেবারে মুখিয়েছিলেন। ইদানিং বিষম ভালো হয়ে গেছেন তিনি, কণ্ঠে মধু ঝরছে। গিয়েছিলে কোথা বাবা? ওর অমনি মুখ আলগা, ওসব গ্রাহ্যের মধ্যে আনে। আমি ঘর বার করছি, ছেলে মানুষ রাগের বশে একমুখো বেরিয়ে পড়লই বা। বলেন জামাইবাবুরা এসে গিয়েছেন নাকি? চিঠি দিয়েছিলেন, সে চিঠি এসে পৌঁছায়নি। তোমার সম্বন্ধে কথাবার্তাও অনেক হলো। জামাইবাবুর চা বাগান তোমাকেই দেখে শুনে গড়ে পিটে তুলতে হবে। বাগানের অর্ধেক তোমার নামে লেখাপড়া করে দেবেন। পার্থ অবাক। মাসিমা একেবারে অর্ধেক রাজত্বের বন্দোবস্ত করে ফেলেছেন। গল্পে আছে রাজহস্তেই পথের মানুষ সুরে তুলে এনে সিংহাসনে বসালো, সেই ব্যাপার। আরও আছে অর্ধেক রাজত্বের উপরে রাজকন্যা। মাসিমা বলছেন নমিতার সঙ্গে বিয়ে দিয়ে জামাই করে নেবেন তোমায়, শুধু ছেলে দেখেই দেবেন। বাড়ি ঘরদোর বাপ মা আত্মীয় স্বজন থাকলে সে জামাই শ্বশুরের ন্যাওটা হয়ে কাজকর্ম করবে না। দিদিকে বললাম আমাদের পার্থর মতো চালাক চতুর সৎ ছেলে কলিকালে হয় না। রাজি করিয়ে ফেলেছি। ওরা এখন শুয়ে পড়েছেন। সকালবেলা নমিতাকে দেখো, ওদের মুখে সমস্ত শুনো। কখন সকাল হবে, নিদ্রার অবসান হয়ে ডুয়ার্সের মানুষ কটি বাইরে আসবেন, পার্থর মোটে সবুর সইছে না। অবশেষে উঠলেন তাঁরা। আলাপ পরিচয় ও কথাবার্তা হলো। ঠিক কোণে দেখার মতো না হলেও নমিতাকে এক নজর দেখে ফেলল আর চোখে। তারপরেই পার্থ মরিয়া হয়ে বেরিয়ে পড়ে। সম্ভ্রান্ত স্টেশনারি দোকান, রকমারি ভাণ্ডার, এক দঙ্গল মেয়ে এসে কেনাকাটা করছে। চুরি করবে পার্থ এখানে। অশিক্ষিত খাটালের লোক, থানা পুলিশে ভয় পায়, শাস্তি নগদ নগদ সেরে বিদায় করে। এরা কখনো আইনের বাইরে যাবে না। নেবেও একটা কোনো ভালো জিনিস, যার জন্য সহজে নিষ্কৃতি দেবে না। কিন্তু তেমন জিনিস কোথায় হাতের কাছে? কাউন্টারের সব সস্তার মাল। পেরেক পুঁতে কয়েকটা টর্চ লাইট ঝুলিয়ে রেখেছে, এই যা। কিছু দামি ওর ভিতরে। একটা টর্চ খুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, দেখে পকেটে পড়ে খুব ধীরে সুস্থে পড়ছে। তাতে কাজও হয়েছে। একটা মেয়ে মুখ ফিরিয়ে দেখে ফেলল, পাড়ার ডাক্তারবাবুর মেয়ে। নাম যতদূর জানে রেখা। পকেটের ভিতর দিয়ে টর্চের মাথার দিকটার চ্যাপ্টা অংশ বেরিয়ে আছে, কিন্তু আসল মানুষ সেলসম্যান তাকিয়েও দেখে না। ছোকরা মানুষ তো, মেয়ে খদ্দের নিয়ে খুব ব্যস্ত। আশায় আশায় তবু পার্থ দোকান ছেড়ে বাইরে যায় না।
কেনাকাটা সেরে মেয়েগুলো বিদেয় হলো অবশেষে। কি আশ্চর্য, পার্থ যেন মাছি পিঁমড়ে, চোখ তুলে তাকাবে না তার দিকে। কাউন্টারে যেসব জিনিস খালি হয়ে গেল ভিতর থেকে এনে আবার সাজাচ্ছে। টর্চের দিকটায় তাকিয়ে একজনকে ধমকে ওঠে, কীরকম কাজকর্ম তোমার শুনি? টর্চ রেখেছ তো ব্যাটারি রাখুনি কেন? টর্চ কিনে তার সঙ্গে ব্যাটারি চাইবে না? কোথায় আছে তখন খুঁজে বেরিও। লোকটা টর্চের কাছে ব্যাটারি রেখে গেল। পার্থ মুঠো ভরে ব্যাটারি তুলে নেয়। এবারে তো একটি মাত্র মানুষ, ভাগ্যবশে যদি নয়নপাত হয়। কিচ্ছু না। তখন পার্থ উত্তপ্ত হয়ে ছোকরার সামনাসামনি দাঁড়ায়। হাতের কাজ সেরে নিন, একটা কথা বলবো আপনার সঙ্গে। ছোকরা সসম্ভ্রমে আহ্বান করে, ভিতরে বসার জায়গা আছে, আসুন না, চলে আসুন। দিব্যি চেয়ার টেবিল পাতা, সেইখানে এনে পার্থকে বসালো। বলে, কি আনবো বলুন, গরম চা না ঠান্ডা শরবত? গুরু ঠাকুরের শুভাগমন হয়েছে যেন। পার্থ তিক্ত কণ্ঠে বলে, কি রকম ব্যবসা করেন? গোটা দোকান যদি লোপাট যায় চোখ তুলে দেখবেন না? অপরাধীর ভাবে মুখ নামিয়ে মৃদু কণ্ঠে ছোকরা বলে, সত্যি কিছু হয়েছে নাকি? রাগে পার্থ পকেটের টর্চ বের করে মুখের ওপর ধরল। এই টর্চ নিয়েছি, তারপরেই ব্যাটারি এনে রাখলেন। টর্চ নিলেন তো ব্যাটারিও নিয়ে নিন, সেইটি যেন বলে দিচ্ছেন। ব্যাটারিও নিলাম 4-5টা। ছোকরা নিরীহভাবে বলে, দরকার হয়েছে নিশ্চয়, পথে তো এখানে আলো দেয় না, ঘুরঘুরটি আঁধারে ঘুরতে হয়, সেই জন্য নিয়েছেন। পার্থ বলে, তবে আর কি, টর্চের দরকার নিয়েছি। যাদের রুমালের দরকার, পাউডারের দরকার, ফিতের দরকার, নিয়ে যাক ব্যাগ ভর্তি করে। সাইনবোর্ডটা মুছে তাহলে লিখে দিন, সদাব্রত ভাণ্ডার। জিভ কেটে ছোকরা বলে, কি যে বলেন, কীট আমরা, সদাব্রত করবার দিমাগ কিসে হবে? খদ্দের আপনি দামই দেবেন, সুবিধা মতো দিয়ে যাবেন। দাম দেবার জন্য নিইনি, চুরি করেছি। চোখের ওপর চুরি, ধরতে পারেন না, ব্যবসা চালান কি করে? ছোকরা হেসেই খুন। পার্থ বলে, হাসছেন যে বড়, আপনার কথা শোনে। চুরি করে কেউ কখনো তা বলতে চায়? চোর হলে ঠিক ধরতে পারি। কত ভাগ্য আমাদের, দোকানে পায়ের ধুলো পড়েছে, আবার বলছেন চুরি করেছি। চেনেন নাকি আমায়? কিন্তু কই, আমি তো ঠিক। আমরা কি চেনবার যোগ্যি? উঠতিগঞ্জে দোকান সাজিয়ে আজকেই না হয় 2 পয়সার মুখ দেখছে। আমাদের মতন 10খানা গাঁয়ের মানুষ কত নিয়েছে খেয়েছে আপনাদের সাগরগড়ের বাড়িতে। ব্যাস তাবৎ আশা ভরসার ইতি। এখন ছোড়াছুড়ি মেরে সমস্ত দোকান লুট করে নিয়ে গেলেও এই ব্যক্তি রাগ কাড়বে না। টর্চ ছুঁড়ে দিয়ে পার্থ বেরিয়ে পড়ল। এইবারে সর্বশেষ চেষ্টা। পার্থ সোজাসুজি থানায় গিয়ে উঠল। আজে বাজে মানুষ নয়, খোদ ওসি অর্থাৎ বড়বাবুকে ধরবে। রাইটার কনস্টেবল খৈনি টিপছিল। কে দরকার বড়বাবুর কাছে? পার্থ বলে, সেখানেই বলা যাবে। ফালতু লোকের সঙ্গে বড়বাবু দেখা করেন না, দরকার লিখে স্লিপ পাঠাতে হবে। চুরির ব্যাপার, সে তো ওইখানে লেখা হচ্ছে। বেঞ্চির উপরে ওদের পাশে গিয়ে বসে পড়ুন। এক গাদা মানুষ, একজন করে বলছে, ছোটবাবু লিখে নিচ্ছেন। বড়বাবু অতএব আছেন নিশ্চয়ই কামরার ভিতরে। কাজকর্মে এমন নিষ্ঠা নয়তো সম্ভবে না।
পার্থ যখন অনুগ্রহ চায় না, বরঞ্চ উল্টো। সে কেন স্লিপ পাঠিয়ে খাতির দেখাতে যাবে? দরজা ঠেলে কামরার ভিতর ঢুকে পড়ল। বড়বাবু ঘাড় হেঁট করে কি লিখছিলেন, ভ্রুকুটি দৃষ্টিতে তাকালেন। আরও উত্তেজনার কারণ, পার্থ ধপাস করে বসে পড়েছে সামনের চেয়ার টেনে নিয়ে। কি চাই? চুরি। ওসবের জন্য ছোটবাবু আছেন তো বাইরে? কেউ বলেনি? ডায়েরি করতে আসেনি। চুরি আমি নিজে করেছি, চাক্ষুষ সাক্ষীও আছে, ডাক্তারবাবুর মেয়ে রেখা। বড়বাবুর নয়ন বিস্ফারিত হয়ে রইল। চুরি করে সে ধরা দিচ্ছ? নিজেকে আসতে হলো? যাদের মাল চুরি করেছ তারা কি করছে? পার্থ হেসে বলে, কেউ গ্রাহ্যের মধ্যেই আনতে চায় না, এগিয়ে আসতেই চায় না। একটা মানুষ জেলে ঢুকে যেটুকু কষ্ট পাবে, তার চেয়ে অনেক বেশি কষ্ট তাকে জেলে ঢোকানোর হাঙ্গামায়। তোমারই বা মাথা ব্যথা কেন তবে? প্রবীণ বহুদর্শী ব্যক্তি পার্থের মুখের দিকে তাকিয়ে এক মুহূর্ত কি ভাবলেন, মাথা নেড়ে বললেন, বুঝলাম, খাটতে চাও না, জেলে গিয়ে মজা করে নিখরচায় সরকারি খানা সাঁটবে। পার্থ সকৌতুকে চেয়ে আছে। স্বর ক্রমেই উগ্র হচ্ছে বড়বাবুর। অপদার্থ, যা কিছু করবার লোকে বয়স থাকতে করে নেয়, শরীরে সামর্থ্য থাকবে না, নড়তে চড়তে কষ্ট হবে, লম্বা মেয়াদে জেলে পড়ে থাকবার সময় তখন। জেল আছেও সেই জন্য। কাজকর্ম না করে যদি শুধু জেলের ভরসায় থাকো, গভর্নমেন্ট ফতুর হয়ে যাবে যে। কী ধরনের কাজকর্ম পার্থর বুঝতে দেরি হয় না। হঠাৎ বড়বাবু সুর বদলে বলেন, কী চুরি করলে? টর্চ একটা। জিনিসটা কী রকম, দেশি না বিলাতি? হাত বাড়িয়ে বলেন, দেখি। জিনিস ফেরত দিয়ে এসেছি। ফেরত দিয়ে ইয়ার্কি করতে এসেছে থানায়? বড়বাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। বেরো, বেরিয়ে পড়ো এক্ষুনি। সহজে না গেলে গলা ধাক্কা দিয়ে বের করব। জেল মামার বাড়ি কি না, গিয়ে অমনি পড়লেই হলো। অনেক বেলায় বিরস মুখে পার্থ বাসায় ফিরল। অনুমান হয় তার অদর্শনে বাড়ির ভেতরে রীতিমতো গোলমাল পড়ে গিয়েছিল। মাসিমা বলেন, ঠাকুরমশাই এসে দিন দেখে দিলেন, ভাদ্র মাসে এরপরে আকাল পড়ে যাবে, বিয়ে আজকেই। বজ্রাহত পার্থ বলে, সে কি? শুভস্য শীঘ্রম, সে অবশ্যই ভালোই, কিন্তু আমি যে খেয়েটে এলাম। মাসিমা হেসে উড়িয়ে দেন। কোনেরই কাঠ কাঠ উপোস, বর একটু চাটা খেলে দোষের হয় না। চা কি বলছেন, পেট ভরে ঠেসে খাইয়েছে। দেশের একজনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। হোক গে, পাত্রী অরক্ষণীয়া, ভাত খেলেই বাকি। ঘরে গিয়ে এইবার বিশ্রাম করো গে বাবা, একটু পরে গায়ে হলুদ। নিরুপায় পার্থ ঘরে ঢুকল। নরবরে তক্তাপোষ সরে গিয়ে খাট পড়েছে। খাটের উপর গদি, তোশক, বালিশ, পাশ বালিশ, ধবধবে চাদর, সমস্ত পার্থর জন্য। জামাই আদর বলে থাকে, এই বুঝি তার শুরু। গদির উপর বসে পড়তে মাসিমা খুট করে দরজায় শিকল তুলে দিলেন। পার্থ কাতর হয়ে বললে, শিকল দেবার কী হলো মাসিমা, যদি ধরুন কোনো কারণে বাইরে যেতে হয় একবার? জানলায় এসে মধুর হেসে বিগলিত কণ্ঠে মাসিমা বললেন, যাবে, তার জন্য কি হয়েছে? দিদির 2 ছেলে, তোমার 2 শালা রইল বাইরে, নীলমণি আছে, বললেই দোর খুলে দেবে। বিয়ের বর কি না, আজ ওরা সঙ্গে সঙ্গে থাকবে, যা কিছু দরকার ওরাই সমস্ত করে দেবে। শিকলে তালা এঁটে বিয়ে বাড়ির 10 রকম ব্যবস্থায় মাসিমা দ্রুত চলে গেলেন। বোঝা গেল ব্যাপার।
জেলে যেতে চাচ্ছিল, পাকে প্রকারে তাই ঘটল। সারাদিন এমনি তালাবন্ধ থাকতে হবে। বিয়ের মন্ত্র পড়া এবং কনের 7 পাকে ঘোরা সমাধা না হওয়া পর্যন্ত ছাড় নেই। সম্ভবত তার পরেও না। কিছু ছাড় হতে পারে একমাত্র ডুয়ার্সের জঙ্গলে নিয়ে গিয়ে। ঘরের মধ্যে সারাদিন পার্থ একা একা ভাবছে, মন্দ কি, সে তো মরিয়া, মরণের চেষ্টা করেছে কতবার, হলো না। হলো না তো জেলও হলো না, তখন এই বিয়ে। একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে মোটের উপর। শুভ দৃষ্টির সময় চারিপাশ থেকে বলছে, বরকনে ভালো করে তাকাও এইবার। জোরালো আলো ধরেছে চাদরে ঢাকা দুজনের পাশে। পার্থ তৎক্ষণাৎ চোখ বোঝে। আর চোখে সেই একবার কোণে দেখে নিয়েছিল, সে আতঙ্ক কাটেনি এখনো। বাসরে ঘুমের ভান করে পাশ ফিরল। 2-3টে মেয়ে বাসর জাগতে এসেছিল। ব্যাপার বুঝে তারাও রং তামাশা করে না। ফুলশয্যার রাত্রে প্রদীপ নেভানো বড় অলক্ষণ, কিন্তু পার্থর নাকি উৎকট চোখের অসুখ। আলোয় চোখ কড়কড় করে। অন্ধকার ঘরে নতুন বউয়ের সঙ্গে ফিসফিসিয়ে 2-4টে কথা। নমিতা বলে, আমিও আয়নায় মুখ দেখিনি, ভয় করে। পার্থ বলে, অমন হলো কি করে? বাঘে ধরেছিল, ছোট্ট আমি তখন। লোকজন গিয়ে পড়তে বাঘ ছেড়ে দিয়ে পালালো। নতুন বইয়ের কথাবার্তা কিন্তু ভারী মিষ্টি, অন্ধকারে শুনতে ভালো লাগে। নতুন বইয়ের গায়ে হাত দিয়ে সর্বাঙ্গ শিরশির করে। ঘর অন্ধকার করে নিতে হয়, এই যা। ফাঁক পেলেই দূর দূরান্ত চলে যাবে পার্থ মনে মনে ঠিক করেছিল। কিন্তু একটা রাত্রেই সংকল্প মিয়ে এলো। দিনমানটা পালিয়ে থাকবে, কিন্তু রাত্রিবেলা অন্ধকারে কিসের ভয়? এই রকম সত্যি সত্যি চলেছিল কিছুকাল, অনেকটা দায় পড়েও বটে। শ্বশুরের বেনামি চা বাগান নিয়ে পার্থ উঠে পড়ে লাগলো। ভোর রাত্রে ট্রেনে বেরিয়ে পড়তো। কুলিকামের নিয়ে কাজকর্ম। সমস্তটা দিন কোথা দিয়ে কাটতো ঠাউর হতো না। ফিরতো 1 প্রহর রাত্রে। সেই সময় এমন হয়েছে, কাজের চাপে একটা রাত্রি হয়তো ফিরতে পারল না বাসায়। শেষ রাত্রে ঘুম ভেঙে গিয়ে উসখুস করছে বিভৎসমূর্তি নমিতার জন্য। সভা উপলক্ষে আমি ডুয়ার্স গিয়েছিলাম। কুসুমবাড়ি বাগানে থাকতে দিয়েছে। কুসুমবাড়ির নামডাক খুব। গেস্ট হাউস ভূমি থেকে 1.5 তলা সমান উঁচু। সাপ উঠতে পারে না। যত বর্ষাই হোক, মেঝে কখনো স্যাঁতস্যাঁতে হয় না। দামি আসবাবপত্র। কলকাতার শৌখিন পাড়া থেকে সবচেয়ে চমৎকার কয়েকটা কুঠুরি এনে যেন জঙ্গলের মধ্যে বসিয়েছে। পার্থপ্রতিম ঘোষের সঙ্গে ওইখানে পরিচয়। বাগানের অর্ধেক হিস্সার মালিক ও ম্যানেজার। আমাদের মতো শহরে মানুষ পেয়ে বর্তে গেছেন। মিনিট 2-এর ভিতর অভিন্ন হৃদয় বন্ধু, এবং ঘণ্টাখানেকের ভিতর সমস্ত বলে কয়ে খালাস। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল হঠাৎ। অকাল বর্ষা। ঘরের মধ্যে পার্থপ্রতিম ও আমি। মুহুর্মুহু চা আসছে। তেমন চা আপনারা মুখে দিতে পার না, অতিথির জন্য আলাদা করে রেখে দেওয়া। চা আসে, সঙ্গে বিবিধ আয়োজন। প্রতিবারেই নতুন নতুন পদ। গল্প থামিয়ে পার্থপ্রতিম অমনি স্ত্রীর কথায় আসেন। আমার স্ত্রী পাঠিয়েছেন, খেয়ে দেখুন। আমার স্ত্রী সমস্ত নিজের হাতে তৈরি করেন। বলবেন না আর, আমার স্ত্রী নাবালক বানিয়ে ফেলেছেন। আমাকে শুধু নয়,
বাগান শুদ্ধ সকলকে। এই এক দুর্বলতা দেখছি, স্ত্রীর নামে গদ গদ, প্রতি কথায় আমার স্ত্রী আমার স্ত্রী, একরকম মুদ্রা দোষে দাঁড়িয়ে গেছে। বারংবার না বললে সেই মহিলা যেন অন্য কারো স্ত্রী হয়ে যাবেন। তখন মনে হলো বীর যাবতীয় গল্প বানিয়ে বললেন হয়তো, আমরা যেমন বানিয়ে বানিয়ে কাগজে লিখি। অবশেষে দেখলামও মহিলাকে। বাঘ বোধ করি পালিয়ে গিয়েছিল চোয়ালের এক খাবলা মাংস মুখে করে নিয়ে। ফুটো দিয়ে দুপাটি দাঁতের অনেকখানি দেখতে পাওয়া যায়। চোখ একটা অস্বাভাবিক রকমের বড়, আর একটা ঢেলা গলে গিয়ে সাদা মার্বেলের মতো হয়ে আছে। পার্থপ্রতিম তখন বলছেন, এবারে বড়দিনের সময় আমার স্ত্রীকে নিয়ে কলকাতা যাব। বড়দিনে সে জলুস নেই আগেকার মতো। তা হোক, আমার স্ত্রী কলকাতা দেখেননি, কয়েকটা দিন আমোদ ফুর্তি করে আসা যাবে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল পার্থপ্রতিম ছোট গল্প। যদি ভালো লাগে এরকমই আরও গল্প শুনতে, তাহলে এই ভিডিওর নিচের যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট খুললে পেয়ে যাবেন আজ পর্যন্ত আমার আপলোড করা সমস্ত গল্প। সেইগুলো শুনুন, আর আমি বিদায় নিই। নমস্কার।